লোহার সিন্ধুকে টাকাটা গুনে রাখতে রাখতে ঘনশ্যাম বলল, এই কর্তাবাবু, এই ভোম্বলকে 1000 টাকা ধার দিয়েছিলেন তো? জয়চাঁদ ঘোষ গদিতে হেলান দিয়ে শুয়ে চোখ আধবোঝা করে ভুরুক ভুরুক করে তামাক টানছিলেন। ঘনশ্যামের কথা শুনে নলটা মুখ থেকে সরিয়ে ওপরের ছাদের দিকে তাকিয়ে কি যেন কিছুক্ষণ ভাবলেন। তারপর ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ তাই তো, মনে আছে। কেন, কোনো সমস্যা? ঘনশ্যাম চারদিকে একবার চোখ ঘুরিয়ে বলল, আগে সমস্যা বলতে ভোম্বল বেটা বলেছিল 2 মাসের মধ্যেই দিয়ে দেবে। নয় নয় করে 7-8 মাস হয়ে গেল ব্যাটার কাছে গিয়েছিলাম। অনেক জোড়াজুড়ির পর বের করলো বটে, 1200 দিতে পেরেছে, কিন্তু হিসেব তো বলছে সুদে আসলে ওটা 1700 হবার কথা। জয়চাঁদ মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বের করে বলল, পোড়ার মুখ ওরা ভালোই ফাঁকি মারা শিখেছে। ওসব জোড়াজুড়ি ধরাধরির দিন শেষ, বুঝলি ঘনা? সপ্তাহখানেক যাক, না দিলে পেট টিপে হলেও কড়ায় গন্ডায় সব বের করে আনবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় তাই জয়চাঁদ মহাজন ভালোই জানে। চোরের ওপর বাট বাড়ি। তারপর টাকাটা ঢুকিয়ে রেখে সিন্ধুকে তালা মেরে বলল, তাহলে কর্তাবাবু, আপাতত ভোম্বলের এই 1200 টাকা এখানে রাখলাম। রাখ। বলে জয়চাঁদ আবার তামাক সেবনে মন দিলেন। জয়চাঁদ ঘোষ গ্রামের মহাজন, স্বভাবতই ধনী ব্যক্তি, যথেষ্টই ধনী। গ্রামের লোকেরা ভাষায় যাকে বলে টাকার কুমির। গোটা গ্রামে একটাই পাকা 3 তলা বাড়ি, আর সেটা হলো জয়চাঁদ ঘোষের। গ্রামের মাতব্বর স্বঘোষিত প্রধান সবই জয়চাঁদ ঘোষ। শিক্ষা, অর্থ, প্রতিপত্তি সব কিছুর দাপটে লোকজন জয়চাঁদ ঘোষকে এত মানে। সংসারে স্ত্রী ও 2 ছেলে। বড় ছেলের শহরে ব্যবসা, ছোটটা শহরে থেকেই পড়াশোনা করে। তবে বড় বড় গোলা ভরা ধান, পুকুরে ভর্তি মাছ, গোয়ালে দুধের গরু, এত এত টাকা নিয়ে দিবারাত্র পিতলের থালায় পঞ্চব্যঞ্জন সহযোগে জীবনের সর্বাধিক প্রয়োজনটি উদরস্থ করার পরেও 50 এই ভদ্রলোকের অর্থ রোজগারের একটা ভয়ঙ্কর বাতিক থেকেই গেছে। এতটাই ভয়ঙ্কর যে তা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানো চাষিদের রক্ত ঝরাতেও কুণ্ঠা বোধ করে না। বাতিকটি হলো তার সুদের ব্যবসা, তবে সেটিও জোচ্চুরি করা। টাকা ধার দেবেন, কিন্তু পরে এমনই সুদের হিসেব ফেলে গড়মিল করে দেবেন যে স্বল্প শিক্ষিত বা একেবারেই অশিক্ষিত চাষিদের পক্ষে তা বোধগম্য হবে না। সময়ের মধ্যে টাকা দিতে পারলে তবু যায় একটু রক্ষে, অন্তত ধার দেনা করা ব্যক্তির ভিটে মাটিটা টিকে থাকে। কিন্তু না পারলে শুধু ভিটে মাটি কেন, শত শত পিতৃপুরুষের জমানো সব সম্পদের সাথে সাথে নিজের জীবনটাও দিয়ে দিলে সুদে আসলে মেলানো যায় না। কিন্তু তা বলে তো আর টাকা না নিয়ে থাকা যায় না। গ্রামের 1/4 চাষি বা সাধারণ মানুষের আবার প্রায়ই টাকা ধার না নিলে চলে না। বাধ্য হয়ে তারা ধার নেয়, একটা সময়ের মধ্যে দিতে পারলে একটু রক্ষে। জয়চাঁদের এই মহাবিদ্যার সহকর্মী আর হিসাব রক্ষক গ্রামের ঘনশ্যাম দাস। বলা বাহুল্য, জয়চাঁদের থেকেও তার গলার জোর আর দাপট দুটোই বেশি। জুলুম অত্যাচার করে টাকা নেওয়া, টাকা না দিলে চাষের ফসল কেড়ে নেওয়া, গোটা গ্রামের লোকের সামনে অপমান করা এবং গড়মিলের ওপরেও আবার গড়মিল করে নিজের ভাগটা বুঝে নেওয়া, আর মাঝে মাঝেই যথোপযুক্ত বেতন পাওয়ার পরেও হাত সাফাই করার ব্যবসাটা ঘনশ্যাম ভালোই ফেলেছিল। জয়চাঁদের চালাকির কথা অন্তত এই ঘনশ্যাম জানলেও তার চালাকির কথা বোঝার সাধ্য যে কারোর বাপের নেই, সে কথা ভেবেই গর্ভে ঘনশ্যামের বুকটা মাঝে মাঝেই ফুলে ওঠে। জয়চাঁদের উদ্দেশ্যে জিভের ডগায় মধু রেখেও সে মনে মনে বিষের বাঁশি বাজাতে থাকে। বড়বাবু আর ছোটবাবু এখন শহরে, গিন্নিমাও মহাজনী কারবারে অত হিসেব রাখেন না। কর্তাবাবুকে একটু আরামে শুয়ে রেখে না হয় নিজের আগেরটা গোছানো যাক। বুড়ো এমনিতেও শীঘ্রই পটল তুলবে, ততদিন এইসব সম্পত্তি তোকে নিজের দখলেই আনতে হবে ঘনশ্যাম।
সব কি রাজার বেটাই রাজা হবে নাকি? জয়চাঁদ ঘোষ গ্রামবাসীকে বোকা বানাচ্ছ, বানাও, পরে বুঝবে তুমি বুনো ওল হলেও আমি বাঘা তেঁতুল। ছল চাতুরি ভরা হাসি খেলে গেল ঘনশ্যামের মুখে। কিরে, তুই আবার এতে হাসছিস কেন? জয়চাঁদের এই কথায় চমকে উঠল ঘনশ্যাম। ওসব কথা ভাবতে ভাবতে বোধহয় কখন দাঁত বেরিয়ে গেছে খেয়াল করেনি। হাসি থামিয়ে দিয়ে সে বলল, ইয়ে না মানে এমনি কর্তাবাবু, যাকগে, রাত 9টা বাজতে গেল তো কর্তাবাবু, আমি তবে যাই। আর তো এখন কোনো কাজও নেই, বাকি হিসেব নয় কাল এসে আবার টুকে রাখবো। হুকোয় শেষ টান দিয়ে জয়চাঁদ বললেন, যা। আর শিবটাকে দেখিস তো, বেটা বোধহয় তারই টেনে পড়ে আছে। তুই বেরিয়ে গেলে ওকে বলিস দরজায় তালা দিয়ে যেতে। ঘাড় নেড়ে চাদরটা গায়ে জড়িয়ে টর্চ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ঘনশ্যাম। বাইরেটা বেশ ঠান্ডা পড়ে গেছে, তার উপর কোথা থেকে মাঝে মাঝে একটা গা শিরশিরে হাওয়া এসে চাদর জামা সব ভেদ করে শরীর কাঁপিয়ে দিচ্ছে। ঘনশ্যাম চাদরটা ভালো করে মাথার ওপর দিয়ে জড়িয়ে নিল। হাতের লাইটটা ধরে বারান্দা পেরিয়ে উঠোনে নামল। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাত, নির্মেঘ আকাশটা তারায় ভরে গেছে। আজ যেন একটু বেশি অন্ধকার বাইরে। হতভাগা শিবেটা বাইরের আলোটাও আবার জ্বালায়নি, কোথায় পড়ে আছে, তাকে আবার ডেকে দরজা বন্ধ করাতে হবে। কি দরকার, যা টাকা পয়সা পুরো জমিয়ে রেখেছে, সারা রাত চুরি করেও চোর শেষ করতে পারবে না। গজগজ করতে করতে এগিয়ে চলল ঘনশ্যাম। একটু বোধহয় অন্যমনস্ক হয়েছিল, হঠাৎ কিছুতে একটা ধাক্কা খেল। কোনো রকমে হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। ঘুরে দাঁড়িয়ে যা দেখল তাতে এক মুহূর্তের জন্য তার বুকটা ছ্যাঁত করে উঠল। অন্ধকার উঠানে কালো মতো কি একটা জিনিস স্তূপীকৃত হয়ে পড়ে আছে, আর সেটার একদিক থেকে গোল মাথার মতো কি একটা বেরিয়ে তার দিকেই যেন তাকিয়ে আছে। বাবা গো, কে ওটা? ভয়ে একটা গঙ্গানি বেরিয়ে এলো ঘনশ্যামের মুখ থেকে। হঠাৎ সেই কালো স্তূপটা একটু যেন নড়ল, তারপর একটু নেশাতুর গলা ভেসে এলো, ঘনশ্যাম বাবু নাকি? গলাটা চেনা লাগলো ঘনশ্যামের। শিবে। হাঁপ ছাড়ল সে। ব্যাটা এক্ষুনি ভয় পাইয়ে দিয়েছিল। টর্চটা হাত থেকে পড়ে নিভে গিয়েছিল। হাতড়ে হাতড়ে সেটা তুলে দুবার ঠকতেই জ্বলে উঠল। শিবে ততক্ষণে উঠে বসেছে। ঘনশ্যাম তার মুখে টর্চের আলো ফেলে বলল, না তোর বাপ হতভাগা, অন্ধকার করে রাস্তার ওপর শুয়ে আছিস কেন? শিবের চোখ কচলে তেমনি নেশার ঘরে বলল, আমার বাপ তো কবি জগে গেছেন গো। এবার আমি তোকে পাঠাবো হতভাগা। বিরক্ত হয়ে বলল ঘনশ্যাম। আমি বেরিয়ে যাচ্ছি, দরজাটা ভেতর থেকে বন্ধ করে তালা লাগিয়ে দিস, আমি চললুম। জয়চাঁদ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে ঘনশ্যাম বাড়ির পথ ধরল। পশ্চিম দিকে দুটো ছোট মাঠ, শ্মশানকালীর মন্দিরের পর দুটো বাড়ি পেরোলেই ঘনশ্যামের একতলা পাকা বাড়ি। স্ত্রী আর বছর দশকের ছোট ছেলেকে নিয়ে ছোট সংসার ঘনশ্যামের। পরের মাসেই বেতনটা পেলে ঠিক করেছে সে দোতলা বানাবে। ভাবতে ভাবতে সে মাঠের ওপর রাস্তায় চলে আসে। গ্রামে রাত 9টা মানেই মাঝরাতের সমান। ফাঁকা মাঠ বলেই বোধহয় আরও ঝিরঝিরে ঠান্ডা হাওয়াটা তীরের মতো এসে গায়ে ছুরির মতো কেটে যাচ্ছে। শীতটা যেন একটু বেশিই পড়ে গেছে তাড়াতাড়ি। মাঠের বোনা আমনের শাড়িতে হাওয়া খেলে একটা ছন্দে ঝরঝর শব্দ হচ্ছে। ঝিঝির ডাকগুলো যেন আজ বড্ড কর্কশ শোনাচ্ছে। ধুতির কোচর থেকে বিড়ির প্যাকেট বের করল ঘনশ্যাম। টর্চটা বগলে চেপে একটা বিড়ি ধরালো, তারপর তৃপ্তি করে ধোঁয়া ছাড়তে লাগলো। দূরের মাঠ থেকে বেশ কয়েকটা শেয়াল একত্রে ডেকে উঠল। হঠাৎ কি মনে হতে চাদরের ভেতর দিয়ে জামার ভেতরের পকেটে হাত দিল সে। না, 500 টাকাটা ঠিকঠাকই আছে। বেচারা ভম্বল, 1700 চোকালো বটে, কিন্তু তাও 500 কেন জানি না কম পড়ে গেল। মনে মনে ভেবে হাসি পেল ঘনশ্যামের। কাল পরশু একটু ভুলভাল হিসেব দিয়ে
আরও বেশ কিছুটা টাকা আদায় করে নিতে হবে। জয়চাঁদ ঘোষ এখনও সেই বুদ্ধিমোটাই রয়ে গেল। ভাবতে ভাবতে শ্মশানের মন্দিরটার সামনে এসে গেল ঘনশ্যাম। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে অনেকক্ষণ থেকে লক্ষ্য রাখছে। থমকে দাঁড়ালো ঘনশ্যাম, ঘুরে তাকালো পেছনের দিকে। এতক্ষণ যে পথটা ধরে সে এসেছে, না, কাউকেই তো দেখা যাচ্ছে না। শুধু একটু দূরেই মাঠের পাশে পাথরের মূর্তির মতো তাল গাছ দুটো দাঁড়িয়ে আছে। তালতলার মাঠটা দেখেই কীরকম একটা ভয় খেলে গেল ঘনশ্যামের চোখে মুখে। মাস দুয়েক আগে ওই তালতলার মাঠেই তো গণেশের মরা শরীরটা পাওয়া গিয়েছিল। হাত পা খেচে ওঠা, ঘাড় পুরো একদিকে পাকানো, চোখ ঠিকরে পেরিয়ে আসছে, মুখ দিয়ে ক্যাচলা ওঠা। মরার শেষ মুহূর্ত পর্যন্ত বিষের তীব্র জ্বালায় তার শরীরটা যে ছটপট করতে করতে বিকার ধরেছিল তা স্পষ্ট। কিন্তু না, এখন তো কেউ নেই। তাহলে হয়তো তার মনের ভুল। ধোয়া ছেড়ে সামনের দিকে ঘুরতেই ঘনশ্যামের দু পা দিয়ে একটা ঠান্ডা তীব্র হাওয়া স্রোত বয়ে গেল। এতটাই ঠান্ডা সেই হাওয়া যে চামড়া মাংস সব ভেদ করে শরীরের হাড় কেটে বসে যায়। কিরকম একটা গায়ে কাটা দেওয়া অনুভূতি, সেই সাথে একটা বিকট পচা গন্ধ। গাটা গুলিয়ে উঠল ঘনশ্যামের। ওপাশে ভাগাড় আছে, সেখানের গন্ধই হয়তো হাওয়ায় আসছে। ঘন ঘন দুবার বিড়িটা টেনে ঘনশ্যাম দুপা এগিয়েছে। হঠাৎ তার চোখ গেল মন্দিরের পেছনের ন্যাড়া পুকুর গাছটার নিচের ঝোপটাতে। অন্ধকারের মধ্যেও সে দেখতে পেল একটা কালো মূর্তি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চমকে উঠে ঘনশ্যাম হাতের টর্চটা সেদিকে জ্বালালো, কিন্তু না, কেউ নেই। এবার তার চোখ গেল ন্যাড়া গাছটার মাথায়। দুটো গোল হলুদ চোখ দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। আতঙ্কে কেঁপে উঠতেই ঘনশ্যামের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে বন্ধ হয়ে গেল, আর সাথে সাথে সেই হলুদ চোখ বিশিষ্ট জীবটি শব্দ করে উড়ে গেল। পেঁচা! মাটিতে ঝুঁকে টর্চটা কুড়োতেই এবার ঘনশ্যামের কানের কাছে কেউ চেরা চেরা ভাঙা খুব চাপা গলায় বলল, আমাকে কিছু টাকা দাও ঘনশ্যাম দাদা। একটা শিহরণ খেলে গেল ঘনশ্যামের সারা শরীরে। আতকে উঠে সে বলল, হ্যাঁ, কে ডাকছিস? আর কোনো শব্দ নেই। ঘনশ্যাম প্রথমটা ভাবল ভূত, কিন্তু পরক্ষণেই মনে হলো ভূত টাকা দিয়ে কি করবে? তাহলে নির্ঘাত কোনো ছিচকে চোর। ঘনশ্যামের মনের কথাটা বুঝতে পেরেই সেই ভাঙা গলায় আবার কেউ বলল, টাকার জন্যই যে ভূত হওয়া ঘনশ্যাম দাদা, টাকা তো লাগবে। গলাটা এবার চেনা চেনা ঠেকল ঘনশ্যামের, আর সাথে সাথে তার হৃদযন্ত্রের ধকধকানি চরমে উঠল। এ কি করে সম্ভব? সাথে সাথে তার হাতে ধরা বিড়িটা আপনা হতেই দপ করে জ্বলে উঠল, আর ক্ষণিকের জ্বলা সেই আলোতেই দেখতে পেল ঘনশ্যাম তার সামনে দাঁড়িয়ে আছে খালি গায়ে হাঁটু অবধি কোটানো ধুতি পরা একটা লোক। কঙ্কালসার চেহারাটা কিরকম নীলচে কালো হয়ে ওঠা, তার ঘাড় একদিকে বাঁকানো, রক্তবর্ণ নিষ্পলক গোল গোল দুটো চোখ, এলিয়ে পড়া জিভ থেকে অনবরত বেরিয়ে আসছে গ্যাজলা, মুখের চামড়া কষে মাড়ি সমেত দুপাটি ধারালো দাঁত বেরিয়ে এসেছে, আর সেই গা গোলানো বিকট গন্ধটা। শরীরের ভিতর থেকে একটা মৃত্যু ভয় যেন তলা পাকিয়ে উঠে এসে আটকে গেল ঘনশ্যামের গলায়। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, গণেশ! গরিবকে চিনতে পারছো তাহলে? বলেই ঘের ঘেরে গলায় খিলখিলিয়ে হেসে উঠল গণেশ। হাসির বিভীষিকায় ঘনশ্যামের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। দূরে আবার শোনা গেল শিয়ালের ডাক। এই ঠান্ডার মধ্যেও ঘনশ্যামের শরীর ঘেমে অস্থির হয়ে উঠল। সে বলল,
কিন্তু তুই তো। ভাঙা গলায় গণেশ বলে উঠল, হ্যাঁ, মরে গেছি। কি করব বলো? জলা ওষুধ জমিতে কাজ না করলেও শরীরে ভালোই কাজ করেছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার কাছে কিছু নেই। তা বললে কি করে হয়? এত নিয়েছো আমাদের থেকে, তাও নেই। আর না থাকলেও তোমাকেই সঙ্গে করে নিয়ে যাও। ভয়ে চিৎকার করে পেছন দিকে ঘুরে ছুট লাগালো ঘনশ্যাম। কিন্তু কিছু দূর গিয়েই নিজের চাদরে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। হাঁটুটা কিসে একটা লেগে এই ঠান্ডায় শিরদাঁড়া পর্যন্ত কাঁপিয়ে দিল। ব্যথায় কোকিয়ে উঠল ঘনশ্যাম। চোখ তুলে তাকাতেই দেখল তার সামনে বাচ্চা ছেলের মতো 4 হাত পায়ে হামাগুড়ি দিতে দিতে এসে থেমেছে ঘাড় ব্যাকা, মুখে ক্যাচলা ওঠা গণেশ। এই অন্ধকারে তার দুটো চোখ ভাটার মতো জ্বলছে প্রতিহিংসার আগুনে। মাটি থেকে ওঠার চেষ্টা করল ঘনশ্যাম, কিন্তু পারল না। কি যেন একটা অদৃশ্য শক্তি তাকে টেনে মাটির সাথে আটকে দিল। আতঙ্কে ঘনশ্যামের মুখ থেকে বেরিয়ে এলো কেবল গঙ্গানি, আমাকে ছেড়ে দে, মারিস না। ধীরে ধীরে সেই গলার স্বরও কেমন আটকে গেল। নির্জন সেই শ্মশান প্রান্তর যেন এবার কেঁপে উঠল গণেশের অট্টহাসিতে। তার ধারালো নখ যুক্ত দুটো হাত এবার চেপে ধরল ঘনশ্যামের গলা। তার নখ এবার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যেতে লাগলো। গঙ্গানি দিয়ে মাটিতে পড়েই ছটপট করতে লাগলো ঘনশ্যাম। আর সাথে সাথে সেই বিকট গন্ধটাও যেন তার শ্বাস রোধ করতে লাগলো। রাগে বলে উঠল গণেশ, আমাকে ছেড়েছিলি ঘনশ্যাম দাস? হ্যাঁ, টাকার নেশার বড় বিষ শরীরে জ্বালা ধরিয়ে দেয়। চোখ ঠিকরে বেরিয়ে আসতে লাগলো ঘনশ্যামের। গণেশের একটা হাত এবার ঘনশ্যামের গলা ছেড়ে খামচে ধরল তার চুল। ধীরে ধীরে তার মাথাটা ঘোরাতে লাগলো পেছন দিকে, এতটাই ধীরে যাতে মৃত্যু যন্ত্রণা কুড়ে কুড়ে খায় ঘনশ্যামকে। জীবনের শেষ নিঃশ্বাসটুকু দিয়েও সে যেন তার পাপের শাস্তি ভোগ করে। বাঁচার একটা শেষ চেষ্টা করে কেঁপে উঠল ঘনশ্যামের শরীরটা, কিন্তু বাঁচা অসম্ভব। তার চোখের সামনে যেন ভেসে উঠতে লাগলো তালতলার মাঠে চলা ওষুধ খেয়ে কাটা পাঠার মতো ছটপট করতে থাকা একটা লোক। মুখ থেকে উঠে আসছে ক্যাচলা, চোখে কেবল মৃত্যু যন্ত্রণা। সে তো গণেশ, গণেশ ভুইয়ে। ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। গ্রামের পশ্চিম ধারের খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়িটা গণেশ ভুইয়ার। থাকে বছর 15 ছেলে দিনুকে নিয়ে। স্ত্রী অনেক কাল আগেই জ্বরে ভুগে দেহ রেখেছে। সংসারের অভাবটা তবে রয়েই গেছে। সম্পত্তি বলতেই বাড়ি, বাড়ির সামনে কিছু জায়গা আর বিঘে কয়েক জমি। বাপ ঠাকুরদার জমানো কিছু নেই বললেই চলে। জমিতেও ইদানিং আর চাষ হচ্ছে না। ভাগ চাষি লাগানোর ক্ষমতা তার নেই। বাপ বেটা মিলেই কাজ করে, কিন্তু পয়সা কড়ির এত টানাটানি যে ভালো সার জোগাতে পারে তো ভালো বীজ পায় না, ভালো বীজ পায় তো ভালো সার জোগাতে পারে না। নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। বেচারা ছোট ছেলেটাকে দেখে কষ্ট হয় গণেশের। নিজের এই দুরবস্থার জন্য মা মরা ছেলেটাকে একটু ভালো খেতে পড়তে দিতেও পারে না। তবুও এতটুকুও বায়না নেই ছেলের। বাবাকে সে বড্ড ভালোবাসে। বাবা যা খায় যা পরে দিনুও সেটাই করে। হাতের সামনে কাল রাতের জল ঢালা ভাতের ওপর হাত নাড়াচাড়া করতে করতে এসব ভাবছিল গণেশ। ছেলেটা নিজেই দুজনের জন্য 2 থালা জল ঢালা ভাত রেখে কোথায় যে চলে গেল। গণেশ ভাবল উঠে একবার তাকে ডাকতে যাবে। হঠাৎ দেখে দিনু লাফাতে লাফাতে ছুটে আসছে। তার মুখে একটা তৃপ্তির হাসি। গণেশ জিজ্ঞাসা করল, কিরে, ভাত ফেলে রেখে কোথায় গিয়েছিলি?
দিনু ঘটিতে থালা জল নিয়ে হাত ধুতে ধুতে বলল, একটা জিনিস আনতে, ভাত খেতে খুব ভালো লাগবে। জলে ভেজা হাতের মুঠোটা খুলে দেখালো দিনু। দুটো কাঁচা লঙ্কা। অবাক হয়ে গণেশ বলল, এটা আবার কোথা থেকে নিয়ে এলি? ওই তো হরিদার বাগানে গাছে হয়েছিল, এই আনলাম। কেন আনতে গেলি রে বাবা? হরির মা জানতে পারলে বকাবকি করবে। আজ একটু না হয় খেয়ে নিতিস। কাল আমি তোর জন্য লঙ্কা কিনে আনতাম। আরে না গো বাবা, হরির বাবা নিজেই আমাকে দিল। জিজ্ঞেস করলে কি খাবি, আমি বলতেই আমাকে এটা দিলে। তুমি ভেবো না তো, ওসব কিচ্ছু হবে না। তাছাড়া কিনতে গেলেও তো পয়সা লাগবে। হ্যাঁ, হরিরা দিল যখন খাই না বাবা। দীর্ঘশ্বাস ফেলে দিনুর মাথায় হাত বুলিয়ে গণেশ বলল, দুটো লঙ্কা দিল। কত বড় হয়ে গেছিস। এবার আয় 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 দিকে খেতে বস, না হলে পেটে পিত্তি পড়ে যাবে। আয় আয়। হাত মুখ ধুয়ে বাপ বেটায় কাঁচা লঙ্কা আর জল ঢালা ভাত নিয়ে খেতে বসল। পরম তৃপ্তিতে খেতে লাগলো দিনু, ভাত আর লঙ্কা। মনটা কীরকম হু হু করে উঠল গণেশের। না জানি কবে ঈশ্বর মুখ তুলে চাইবেন। নিজের ভাগ থেকে একটু ভাত তুলে ছেলেকে দিয়ে বলল, খা বাবা খা, ওইটুকু ভাতে তোর পেট ভরবে না যে। রাতের বেলা চিন্তিত মুখে উঠানে বসেছিল গণেশ। দিনু এসে তার পাশে বসল। তা বাবা, তালতলার মাঠে এবারে ধান রুইবে না? ইচ্ছা তো আছে রে বাবা, কিন্তু ভালো বীজ আর সার কেনার পয়সা লাগবে যে। তাইলে কি করবে? ভাবছি এবার ওই জয়চাঁদ মহাজনের কাছে যাব। টাকার খুব দরকার রে। আবার যাবে? আগেবার দেখলে না, ধান শোধ করতে পারলাম না বলে আমাদের বুলটিরে নিয়ে চলে গেল। বুলটিকে ছাড়া আমার ভালো লাগে না বাবা। সকাল বিকাল খাবার দিলে শিং নাড়িয়ে কেমন খুশি হতো। ওর সাথে কত খেলা করতাম। দিনুর গলাটা ভারী হয়ে ওঠে। ছেলেকে কাছে টেনে আনে গণেশ। সত্যি আগেরবার সাধের গরুটাকে নিয়ে চলে গেছে, না জানি এবার কি হবে। জয়চাঁদ মহাজনের টাকা শোধ করার সাধ্যই তার বাপের নেই। আগেরবার 500 টাকা ধার নিয়েছিল, সেটা কয়েক মাসের মধ্যেই তা বেড়ে কিভাবে 1000 টাকা হয়ে গেল। অশিক্ষিত মানুষের সামনে পড়ে নিত্য অভাবের মতো টাকার হিসাবও তরতর করে বেড়ে চলে। কোনো কুল কিনারা পাওয়া যায় না। কিন্তু এভাবে তো দিন কাটানো যায় না। আধ পেটা খেয়ে খেয়ে একসময় না খেয়ে মরতে হবে এই ছোট ছেলেকে নিয়ে। এবারে ধার নিয়ে যে করেই হোক ফসল তুলে শোধ করতেই হবে। আকাশের ফালির 4টার দিকে তাকিয়ে থাকে গণেশ। চোখের কোণ দিয়ে জল গড়াতে থাকে। ভাবতে থাকে, ঈশ্বরের এ কী বিচার! অভাব অনটন ছাড়া এই গরিবকে যে আর কেউই ভালোবাসে না। টাকাওয়ালা লোকগুলো ফুলে ফেপে বড় হয় আর তার চাপে পড়ে মরতে থাকে আধমরা গরিব ভিখারির দল। পুরনো একটা খাটিয়ায় আধশোয়া হয়ে সকালে তামাক টানছিলেন মহাজন জয়চাঁদ ঘোষ। পাশে চেয়ারে বসে এক মনে সামনের টেবিলে খাতা ফেলে কী সব লিখছে তার হিসাব রক্ষক ঘনশ্যাম দাস। এমন সময় পাহারাদার এসে খবর দিল গণেশ ভূঁইয়া বলে গ্রামের কেউ দেখা করতে চায়। জয়চাঁদ আর ঘনশ্যাম একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর মুচকি হেসে জয়চাঁদ তাকে ভেতরে আনার আদেশ দিলেন। কিছুক্ষণ পর চৌকাঠের বাইরে একটা ধুতি পরে আর আধময়লা ফতুয়া গায়ে এসে দাঁড়ালো গণেশ। কাঁধে একটা গামছা, মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আগে আসতে পারি কর্তাবাবু? জয়চাঁদ চশমাটার চোখ থেকে একটু নিচে নাকের ডগায় নামিয়ে চশমার ফাঁক দিয়ে আপাত মস্তক দেখলেন গণেশকে। তারপর ঘনশ্যামকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যে সুরে বললেন, দেখ রে ঘনা, বীরের বেটা এসেছে, তা মহাশয়কে ভেতরে বসতে দেওয়া হোক নাকি? গাটা শিরশির করে উঠল গণেশের। সে জানতো আজ তাকে অনেক অপমান তাচ্ছিল্য সহ্য করতে হবে। ঘনশ্যাম খিলখিল করে হেসে বলল, মাটির মানুষ কর্তাবাবু, মাটিতে ফসল ফলিয়েই খায়, মাটিতেই বসানো হোক। গতবারের তার কথা বলাগুলোই যে তাকে শোনানো হচ্ছে তা বুঝতে পারছিল গণেশ।
গতবারের মাত্র কয়েক মাসের ব্যবধানে সুদ সমেত অত টাকা দিতে না পারায় জয়চাঁদ ঘোষের লোক এসে তার সাধের গরু বুলটিকে নিয়ে চলে এসেছিল। যাচ্ছে তাইভাবে অপমান করা হয়েছিল গণেশকে। সেও রাগে দুঃখে ঘনশ্যামকে অনেক কথা মুখের ওপর বলে দিয়েছিল, আর সেসবই আজ আবার ফিরে ফিরে আসছে। চোখের কোণটা ভিজে এসেছিল গণেশের। গামছার খুঁট দিয়ে চোখ মুছতে লাগলো। জয়চাঁদ বললেন, বড় মুখ করে যে বলেছিলি না খেয়ে থাকবো, তবু ওই টাকা কুমিরের ভিটে মারাবো না, হ্যাঁ? তা সেই ভিটেতেই তো আসতে হলো। আয় ভেতরে আয়। কি জানিস তো, ছোট মুখে না বড় কথা শোভা পায় না, বুঝেছিস? গণেশ কিছু না বলে মাথা নিচু করেই ভেতরে ঢুকলো। বল, কেন এসেছিস সেখানে? গণেশ একটু চুপ করে থেকে বলল, আগে বাবু, এবার ভালো বীজ সার আমি কিছুই আনতে পারিনি। চাষ না দিলে না খেয়ে বাপ বেটাকে মরতে হবে। এই শুক্রবারে হাট থেকে কেনার ইচ্ছে আছে বাবু। যদি কটা টাকা একটু ধার দেন। শেষের কথাগুলো বলার সময় গলাটা একটু কেঁপে গেল গণেশের। না খেয়ে থাকার দম বেরিয়ে গেল। তা কত টাকা শুনি? গণেশ একটু যেন সংকুচিত হয়ে বলল, 1000 টাকার মতো বাবু। তা আগের বার তো দেওয়া গেল না, এবারে 4 মাসের মধ্যে সুদ সহ দেওয়া যাবে আশা করি, না হলে সুদের হার চড় করে বেড়ে যাবে, বুঝেছিস তো? গণেশ মাথা তুলে এবার বলল, আগে হ্যাঁ বাবু, ফসল উঠলেই আপনাকে আমি সবটা ফিরিয়ে দেব, এই আমি কথা দিলাম। আগের বার তো গরু নেওয়া হয়েছিল, এবার কি নেওয়া হবে কর্তাবাবু? আমি আপনাকে টাকাটা দিয়ে দেব কর্তাবাবু। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দেবেন না। ছোট্ট ছেলেটা না খেতে পেয়ে মরবে, সে আমার মুখ চেয়ে বসে আছে কর্তাবাবু। ধার দেন না কর্তাবাবু, ধার দেন না। অতি তুচ্ছ হলেও শত্রুকে পায়ের তলায় ফেলে হাত জোর না করালে জয়ের ঠিক সুখটা আসে না। একটা তৃপ্তি মনে মনে অনুভব করে জয়চাঁদ ঘনশ্যামকে ইশারা করলেন টাকাটা দেওয়ার জন্য। তারপর বললেন, বেশ, যা, তোকে দিলাম। টাকা নিয়ে ওখানে খাতায় একটা আঙুলের ছাপ দিয়ে রাখ। আর মনে রাখিস, টাকা না পেলে মাথার ওপর ওই খড়ের ছাউনিটাও আর থাকবে না। ওসব বড় বড় কথা বলা একেবারে ঘুঁচিয়ে দেবো জন্মের মতো, বুঝেছিস? জয়চাঁদ ঘোষের কাছ থেকে টাকা এনে যা যা দরকার সব কিনে চাষের কাজ মন দিয়ে শুরু করলো গণেশ। দিনুও যোগ্য ছেলের মতো সব কাজে বাপকে সাহায্য করতে লাগলো। দিন রাত বাপ বেটায় খুব খাটল। চাষের কাজও চলতে লাগলো বেশ দ্রুত। ধীরে ধীরে গণেশের টাকা ধার দেওয়ার মাস 2-3 কেটে গেল। জয়চাঁদের অপমানের কথাও তার মন থেকে ধীরে ধীরে মুছতে শুরু করলো। জমির আলের পাশে দাঁড়িয়ে গণেশ ভাবতে থাকে, এবারে নিশ্চিত ফলন ভালো হবে। ঈশ্বর মুখ তুলে চাইবেন, আর মাস খানেকের মধ্যেই ধান পেকে যাবে। তারপর সেসব কেটে ঘরে তুলতে হবে। কিছু নিজের ঘরে রেখে বাকিটা হাটে বেচবে। পয়সা কড়ি দরকার, জয়চাঁদ ঘোষের টাকাও মেটাতে হবে। তার ইচ্ছা আছে এবারে ছেলেটাকে একটা ভালো জামা কিনে দেওয়ার। পুজোর সময় পাড়ার অন্য সব ছেলেরা নতুন জামা কাপড় পরে, তার ছেলেটা অভাবের ঘরে থেকে কিছু পরতে পারে না। মুখে হয়তো বলে না, কিন্তু ছোট ছেলে তো মনে মনে কষ্ট পায়। এবার সে একটা জামা তাকে কিনে দেবেই। জমিতে বোনা ধানের শাড়ি মৃদু হাওয়ায় দুলে গণেশের মনের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। গণেশের মনে পড়ল তার গরু বুলটিটার কথা। বেচারা থাকলে পেট পুড়ে দুটো খড় খেতে পারত। ওই টাকার পিশাচগুলো সেটাকেও নিয়ে চলে গেল। টাকার ওপর এমন সুদ চাপাবে যে কারোর বাবার সাধ্য নেই তা বুঝতে পারে। গণেশ তো কোথাকার কোন গোমুখ্য চাষি, তবে এবারে সে আর তা হতে দেবে না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল গণেশ। তবে ভাগ্য দেবতা বোধহয় চাননি গণেশের জীবনে এই স্বস্তি স্থায়ী হোক। এদিকে জয়চাঁদ ঘোষের কাছ থেকে টাকা ধার নেওয়ার পর থেকে জয়চাঁদের মাথায় অন্যরকম নেশা চেপে গেছে। টাকা পাওয়ার নেশা নয়, গণেশের ঘর নষ্ট করার নেশা।
তার এই 50-55 বছরের জীবনে এখনো কেউ এভাবে গলা তুলে কথা বলেনি যেভাবে বলেছে ওই হাঁ ঘরে হাবাটে গণেশ ভুঁইয়ে। তার সব কিছু শেষ করতে না পারলে যে তিনি মরেও শান্তি পাবেন না। গতবার টাকা দেওয়ার সময় যেভাবে বড় বড় কথা বলেছিল গণেশ, তাতেও সর্বনাশ করাটা খুব দরকার। গোটা গায়ের লোক বুঝুক জয়চাঁদ ঘোষের ওপর গলাবাজি করলে সেই গলা কেটে ফেলার জয়চাঁদের বাঁ হাতের কাজ। প্রতিহিংসা আর জয়ের নেশা বিষের মতো জয়চাঁদের সারা শরীরে ছড়িয়ে পড়ল। না হলে কি আর টাকার কুমির দুবেলা চর্বচস্য করে খেয়ে পেট মোটা করে সুখে এক প্রকারের মুকুটহীন রাজার মতো থাকা জয়চাঁদ শেষে গণেশের মতো হত দরিদ্র এক চাষির পেছনে লোক লাগায়? দুইয়ের মাঝে পড়ে দিব্যি মজা নিতে থাকে ঘনশ্যাম দাস। গণেশ ভুঁইয়া বলেছিল বটে সে এক বাপের বেটা, না হলে কি আর জয়চাঁদ ঘোষের মতো রাঘব বোয়ালকে এরকম কথার জোরেই ছটপটানি ধরিয়ে দিতে পারে? কিন্তু গণেশের গরিবের ভিটেতে ধাক্কাটা এলো অন্য দিক থেকে। আরও মাস দুয়েক পরের কথা। গণেশ একদিন বিকালে মাঠ থেকে ফিরে হাত মুখ ধুয়ে ঘরের উঠানে এসে বসল। দুবার ছেলের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। ভাবলো ছেলেটা বোধহয় খেলতে গেছে, এখনই ফিরে আসবে। এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। ঘটিতে থাকা জল দিয়ে গলা ভেজালো গণেশ। কাঁধের গামছাটা হাতে নিয়ে মুখ মুছছে, এমন সময় দেখে চাদুরামের মেয়ে পুটি দৌড়ে তার বাড়ির দিকে ছুটে আসছে। তার আসার ভঙ্গি একদম ভালো লাগলো না গণেশের। সে বেশ অবাক হলো। পুটি তার সামনে এসে হাঁপাতে লাগলো। গণেশ ব্যস্ত হয়ে বলল, আরে কি রে পুঁটি, কি হয়েছে? অমন করে ছুটে আসছিলি কেন? আরে আরে মা, পড়ে যাবি তো। আয় আয়, বস বস, জল খাতো একটু। পুটি হাঁপাতে হাঁপাতে বলল, না 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 না, বসবো না। তুমি তাড়াতাড়ি চলো বিল্টু দাদাদের বাগানে। বিল্টু দাদাদের বাগানে? এই কেন, কি হয়েছে রে? গণেশের ভ্রু কুঁচকে এসেছে। সাথে সাথে অজানা একটা ভয়ে তার বুকটা যেন ধকধক করে উঠল। ছেলেটা এখনো বাড়ি আসেনি। গণেশের কথায় পুটি এবার বাচ্চা মেয়ের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলল, গণেশের বুকটা ছ্যাত করে উঠল। সে এবার একটু ধমকে সুরেই বলল, আরে কি হয়েছে দিনু? না কেঁদে বল আমাকে। দিনু দাদাকে চাপে কামড়েছে গো, বাগানে পড়ে। চিৎকার করে উঠল গণেশ। শেষের কথাগুলো তার আর শোনা হলো না। সব কিছু ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটল গণেশ। বিল্টুদের বাগানটার পরেই বরাবর চাষের জমি। দিনু সেখানে বিকালে একা একা কী কারণে গেছিল কেউ জানে না। বাগান থেকে বেরিয়ে আলের পাশের জমিতে পড়েছিল দিনুর সাপে কাটা শরীরটা। বিল্টুর বাবাই সন্ধ্যায় বাড়ি আসার সময় দূর থেকে কাউকে মাঠে পড়ে থাকতে দেখেন। ছুটে গিয়ে দেখেন সেটা গণেশের ছেলে দিনু। তাকে সাপে কামড়েছে। লোকজনের সন্দেহ আলকেউটে বা চন্দ্রবোড়ার কামড়। দেহটাকে ধরাধরি করে বিল্টুদের বাড়ির দাওয়ায় শোয়ানো হয়েছিল। লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল। গণেশ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে পড়ল ছেলের অচৈতন্য দেহের ওপর। পাগলের মতো ছেলেটাকে কোলে টেনে ডাকতে লাগলো, ওই দিনু রে, তোর কি হলো রে বাবা? চোখ খোল বাবা, চোখ খোল। সবাই ডাকাডাকি করে গ্রামের হাতুড়ে ডাক্তার বিশুকে ধরে আনল, কিন্তু কোনো লাভ হলো না। কেউটে সাপের কামড় ভেবে নিয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক, সে একটু হাত পা চোখ দেখে নাড়ি টিপে মাথা নেড়ে দিল। ছেলেকে গ্রামের বাইরে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না গণেশের। ততক্ষণে দিনুর মুখ থেকে ক্যাজলা উঠে এসেছে। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। লাভ নেই, অনেকটা সময় পেরিয়ে গেছে।
এসবের দোহাই দিয়ে আর কেউ হতভাগ্য গণেশকে সাহায্য করতে এলো না। হয়তো করলেও সত্যি লাভ হতো না। বাপের কোলে শুয়েই কাঁচা বয়সে ছেলেটার অকাল মৃত্যু হলো। ছেলেকে হারিয়ে দুর্ভাগা বাপটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে লাগলো, ছটপট করতে লাগলো। সেই রাতেই দিনুকে দাহ করার কথা ঠিক হলো, কিন্তু পোড়ানোর কাঠ কোথায় পাবে? কেই বা এত রাতে বিনে পয়সায় তার জন্য গাছে উঠবে? গণেশের মতো দুর্ভাগা মনে হয় আর কেউ ছিল না। এমন দুর্দিনেও কেউ তাকে সাহায্য করতে এলো না। অবশেষে ঠিক হলো শুকনো খড় পাতা দিয়ে গায়ে কেরোসিন ঢেলে শ্মশানের দেহটা জ্বালিয়ে দেওয়া হবে। যাই হোক, কেরোসিনটা অন্তত পাওয়া গেল। সব দিক থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাওয়া গণেশের চোখের সামনেই তার প্রাণাধিক প্রিয় ছেলেটার মৃতদেহ দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ঘটনার কথা যথারীতি জয়চাঁদের কানেও গেল। প্রতিপক্ষের এমন দুরবস্থা শুনে ভেতরে ভেতরে তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার ইচ্ছাটা আরও দৃঢ় হয়ে উঠল জয়চাঁদের। ঘনশ্যাম তাকে ক্রমাগত এ নিয়ে উস্কানি দিয়েই চলল। এদিকে কেবলমাত্র ছেলেকে হারিয়ে সব দিক থেকে একা হয়ে পড়ল গণেশ। শোকে মাথাটাও তার একটু বিগড়ে গিয়েছিল হয়তো। দিনের বেলা যতটা একা পারত কাজ করত, রাতে বেশিরভাগটাই না ঘুমিয়ে কাটাত। মাঝে মাঝে বিড়বিড় করে হাত পা নেড়ে কী সব বলতো। তবে পুত্র শোক বড়ই গভীর, এতটাই গভীর যে গণেশ কাঁদতেই ভুলে গিয়েছিল। এমনই করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন কয়েকজন লোক নিয়ে ঘনশ্যাম দাস এলো গণেশের বাড়ি। উঠানে বসে জল ঢালা ভাত নিয়ে নাড়াচাড়া করছিল গণেশ। তাকে দেখেই তেলে বেগুনে চলে উঠল ঘনশ্যাম। চেঁচিয়ে বলল, এই যে গণেশ, নয় নয় করে তো 5-6 মাস হয়ে গেল, সুদে আসলে টাকাটা এবার বের করো দেখি বাচাদন। গণেশ কিছুমাত্র বিচলিত না হয়ে সেভাবেই বসে থাকা অবস্থায় বলল, ধান বেচে আমি দিয়ে দেব। এই জন্মে বেচা হবে তো? এখন তো দেখলাম মাঠে ধান ভরে আছে। ভালোই ভালোই বলছি 2000 টাকা বের কর। 1000 টাকার উপর 1000 টাকার সুদ আমি দেব না। এখনো গলার আওয়াজ বেরুচ্ছে? রাগে গজ গজ করতে করতে ঘনশ্যাম মাটিতে পড়ে থাকা এক মুঠো ছাই নিয়ে ছুঁড়ে ফেলল গণেশের ভাতের থালায়। গণেশ উঠে পড়ল, বলল, বড়া ভাতে ছাই দিলে তো ঘনশ্যাম দাদা, মা লক্ষ্মী তোমায় কখনো ভালো করবে না গো, কখনো ভালো করবে না তোমার। ভালো মন্দের জ্ঞান তুই আমাকে দেওয়ার কে রে? হ্যাঁ, জোর করে আমার থেকে বেশি বেশি টাকা নিচ্ছ, আমি দেব না। এটা এটা অন্যায়। এটা বোধহয় আশা করেনি ঘনশ্যাম। তাহলে কি এই গোমুখ্য গণেশটাও বুঝে গেছে তাদের এই ধান্দার কথা? সে আঙ্গুল তুলে বলল, ভালোই ভালোই বলছি গণেশ, কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে দে, না হলে কি করবে? কি করবে করে নাও, তবু ওই টাকা আজ আমি দেব না। ঠিকঠাক হিসেব দেখাবে, ঠিকঠাক টাকা দেব। মুহূর্তের মধ্যেই মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল ঘনশ্যামের। সে বলল, বেশ, হিসেব পেয়ে যাবি। ঘনশ্যাম লোকজন নিয়ে চলে গেল। দুদিন বেশ নির্বিঘ্নে কাটল, কিন্তু বিপদের মেঘ তখনও গণেশের মাথার ওপর থেকে সম্পূর্ণ সরে যায়নি। কালবৈশাখীর ঝড়টা এখনও বাকি ছিল। একদিন সন্ধ্যাবেলা গণেশ দাওয়ায় বসেছিল। এমন সময় রতন জেলে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। গণেশের পাকা ধানের জমিতে আগুন লেগেছে। রুদ্ধশ্বাসে ছুটল গণেশ। তার ধার করা টাকায় এত কষ্টে বোনা ধান সব কিছু তার চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে লাগলো। আগুনের লেলিহান শিখা যেন তার ভালো ফলনের জন্য মনের কোণে পড়ে থাকা সুখের ছিটে ফোঁটাটাও নিংড়ে বের করে নিল। গণেশ বুঝতে পারছিল এসবের পেছনে আসল কারণ কে, কিন্তু সে নিরুপায়। পরপর ঘটে যাওয়া এতগুলো ঘটনা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। তার চলশক্তি হারিয়ে গেছে। নির্জীবের মতো এক জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো এই ধ্বংসলীলা। গ্রামের অন্যান্য লোক ছুটে এসেছিল। অনেকে পাশের পুকুর থেকে জল নিয়ে
আগুন নেভানোর চেষ্টা করল বটে, কিন্তু কোনো লাভ হলো না। সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গণেশের চোখের সামনে। জীবনের যাবতীয় আশা, আকাঙ্ক্ষা, বেদনা, সুখ, হাসি, কান্না যা বেঁচেছিল গণেশের মনে, মাঠের পাকা ধানগুলোর সাথে সাথে সেসবও পুড়ে ছাই হয়ে গেল। মানুষের স্বাভাবিক দোষ গুণের ধর্ম, অনুভূতি সব খুইয়ে গণেশ পরিণত হল রক্ত মাংসের এক যন্ত্র মানবে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল সে। নাওয়া খাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে সারাদিন নিজের একচিলতে ঘরের উঠানে পড়ে থাকত। কারোর সাথে মিশত না, কথাও বলতো না, কেউ আর তার সাথে মিশতেও আসত না। মাথা মুখ ভর্তি চুল দাড়ি নিয়ে বদ্ধ উন্মাদে পরিণত হলো গণেশ। কখনো নিজের মনেই বিড়বিড় করত, কখনো হেসে উঠত, কখনো বা হাত পা ছড়িয়ে বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকত। দিন দুয়েকের মধ্যেই শরীরের সব মাংস নষ্ট হয়ে কেবল পড়ে রইল হাড়ের ওপর চামড়ার আস্তরণ। বিধাতা হয়তো এতেও সন্তুষ্ট ছিল না। কষ্ট যখন এতটা দেওয়া হয়েছে গণেশকে, তখন সেই কষ্টের ভাগ থেকে তো তাকে মুক্ত করতেই হবে। ঘটলও তাই। কিছুদিন পরে গণেশের কঙ্কালসার প্রাণহীন দেহটা পাওয়া গেল তালতলার মাঠের পাশে। জলা ওষুধ নিজের পেটে ঢেলেছিল সে। শরীরের বিকার দেখেই বোঝা যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত বিষের জ্বালায় ছটপট করছিল সে। ঘাড় হাত পা বাঁকা, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে আসা, চোখ ঠিকরে বেরানো। জীবনের সব থেকে বড় ধাক্কাগুলো পেয়ে ভাঙতে ভাঙতে নিজেকেই শেষ করে দিল গণেশ। আর আজ গণেশের সেই অতৃপ্ত আত্মা এসেছে তার সাথে ঘটা সব অন্যায় কড়ায় গণ্ডায় বুঝে নিতে। যন্ত্রণায় ছটপট করতে থাকা ঘনশ্যামের মাথাটা প্রবল আক্রোশে সম্পূর্ণ পিছন দিকে ঘুরিয়ে মাথাটা ঠুকে দিল মাটিতে। অট্ট হাসিতে ফেটে পড়ল গণেশের প্রেত। পরদিন সকালে ঘনশ্যামের মৃতদেহটা ন্যাড়া পাকুড় গাছটার ডাল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সে এক বিভৎস দৃশ্য। গলায় রক্ত জমে কালশিটে পড়ে গেছে, চোখ আর জিভ ঠিকরে বেরিয়ে এসেছে, গোটা মুখটায় ভয়ের ছাপ স্পষ্ট। ঘাড়টা যেন রাগে হিংসায় কেউ মোটকে ঘনশ্যামকে মেরে এই গাছে ঝুলিয়ে দিয়ে গেছে। কে কেন এসব করলো তার কিছুই বুঝে উঠতে পারল না গ্রামবাসীরা। ঘটনাটা শুনে বেশ হতাশ হলেন জয়চাঁদ ঘোষ, কিন্তু তার থেকেও বেশি তিনি এটা কিছুতেই বুঝতে পারলেন না যে এসব কি করে হলো। প্রথম কটা দিন ঘনশ্যাম দাসের মৃত্যু, বিভীষিকা আর রহস্য গোটা গ্রামে ছেয়ে থাকলেও ধীরে ধীরে একটা সময় লোকে তা ভুলতে শুরু করল। জয়চাঁদ ঘোষও তার মহাজনী কারবারে মন দিলেন। ঘনশ্যাম চলে যাওয়ার পর থেকে আর তিনি নতুন কোনো লোক নিয়োগ করেননি। বয়স হলেও সব কিছু নিজের হাতেই দেখাশোনা করতে লাগলেন। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জয়চাঁদ ছাদের ওপর পায়চারি করছিলেন। নিচে চাকরের উদ্দেশ্যে একটা হাঁক পেরে বললেন, এই কে আছিস? একটা মিঠা পান সেজে দিয়ে যেত আমাকে। কর্তার আদেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই চাকরদের একজন এসে একটা মিঠা পান সেজে দিয়ে গেল। পান মুখে পুড়ে তিনি চিবোতে চিবোতে পায়চারি করতে লাগলেন। হঠাৎ তার মনে হলো দূর থেকে কেউ যেন তাকে নজরে রাখছে। তিনি ঘুরে দাঁড়ালেন। মনের ভাবটা অনুসরণ করে এগিয়ে গেলেন পশ্চিম দিকের রেলিংয়ের ধারে। তার বাড়ি ছাড়িয়ে ওপাশটা তালতলার মাঠ, আর তারপর আবার কিছুটা গিয়ে শ্মশান, আর তারপর বাড়িঘর শুরু হয়েছে। জয়চাঁদের মনে হলো ওই মাঠ থেকে কেউ দেখছে তাকে। তিনি ছাদ থেকে গোটা মাঠের দিকটা ভালো করে দেখতে লাগলেন। বয়স হলেও তার চোখের দৃষ্টি এখনো বেশ ভালো আছে, কিন্তু কাউকেই তিনি দেখতে পেলেন না। আশ্চর্য, তবে কি তার ভুল হলো কোথাও? একভাবে দূরের দিকে তাকিয়ে থেকে তার চোখটা হয়তো একটু লেগে এসেছিল। হঠাৎ দূরের মাঠের তাল গাছের মাথাটা একবার যেন নড়ে উঠল। চমকে উঠলেন জয়চাঁদ। না, এক ফোঁটাও তো হাওয়া দেয়নি, তবে ও গাছটা ওভাবে নড়ে উঠল কি করে? পরক্ষণেই আবার সব চুপচাপ।
কোথাও কিচ্ছু নেই। তখনকারের মতো তিনি ব্যাপারটা পাত্তা দিলেন না বটে, তবে ধীরে ধীরে কোনো অজানা কারণেই হোক মনে হতে লাগলো কেউ যেন তাকে দূর থেকে সব সময় দেখছে। সেটা কে তা তিনি জানেন না। কিছুদিন পর আর এক অদ্ভুত ঘটনা ঘটল। জয়চাঁদের স্ত্রী রমাবতী একদিন সন্ধ্যায় উঠানের তুলসী মঞ্চে প্রদীপ দেখাতে গেছেন। জয়চাঁদ ভেতরে বসে খাতা দেখছেন। পাহারাদার শিবে তারই আদেশে একবার দোকানে গিয়েছে। হঠাৎ এক মহিলা কণ্ঠের তীব্র আর্তনাদে জয়চাঁদ রীতিমতো চমকে উঠলেন। এই যে তার স্ত্রীর গলা! কি হলো কি? দেখার জন্য জয়চাঁদ টর্চটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। হতভাগা শিবেটা আজকেও বাইরের আলোটা জ্বালায়নি। পুরোপুরি সন্ধ্যা হয়নি বটে, তবে আলো আধারিতে তিনি দেখতে পেলেন তুলসী তলার সামনে হাত পা ছড়িয়ে মাটিতে বসে তার স্ত্রী। মুখ দিয়ে তার কীরকম একটা গঙ্গানি বের হচ্ছে। জয়চাঁদ ব্যস্ত হয়ে ছুটে গেলেন, ধরে ওঠালেন তার স্ত্রীকে। কি গো, কি হলো? তুমি এমন কাঁপছো কেন? শরীর খারাপ লাগছে? জয়চাঁদের স্ত্রী স্বামীকে কাছে পেয়ে একটু ধাতস্থ হলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, তুলসীতলায় এসেছিলাম প্রদীপ দেখাতে। প্রদীপটা দেখিয়ে নিচে রেখে প্রণাম করতে যাব, হঠাৎই আপনার হাতে ওটা নিভে গেল। আর আর সাথে সাথে একটা কাকের ডাক শুনলাম, ঠিক কর্কশ গলা। বাপরে বাপ! জয়চাঁদ অবাক হয়ে বললেন, এই ভর সন্ধ্যায় কাকের ডাক? তুমি কি শুনতে কি শুনেছো? রমাবতীর চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি হাত নেড়ে বললেন, না না, আমি ঠিক শুনেছি, ওটা কাকের ডাক। এই সন্ধ্যায় অমন কাকের ডাক! ও বাবা, এ কি অলক্ষণে কাণ্ড! আমার খুব ভয় করছে গো। কাকের ডাক যে ভালো জিনিস নয়। জয়চাঁদ কি করবে বুঝে উঠতে পারলেন না। স্ত্রীকে ধরে ঘরে নিয়ে গেলেন। কয়েকদিন পর সন্ধ্যায় ঘটল আর এক ঘটনা। জয়চাঁদ বসে তামাক টানছিলেন। হঠাৎ বাইরে একটা চেঁচামেচির শব্দ শুনে তিনি বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন। এমন সময় আবার কে এত হল্লা করছে? এসে দেখেন শিবে। জয়চাঁদ ধমক দিয়ে বললেন, এই বেটা ছেলে, এত হই হই করছিস কেন? শিবের চোখ বড় বড় করে বলল, বাবু ওখানে কেউ ছিল, বাবু ওখানে কেউ ছিল। এই বলে সে আঙ্গুল দিয়ে পাঁচিলের বাইরের দিকে দেখালো। তার আঙ্গুল অনুসরণ করে জয়চাঁদ দেখলেন সে পাঁচিলের বাইরের নিম গাছটার দিকে দেখাচ্ছে। জায়গাটা একটু অন্ধকার বটে, তবে সেখানে কেউ নেই। জয়চাঁদ ধমক দিয়ে বললেন, হতভাগা আবার নেশা করেছিস তো? শিবে হাত জোর করে কাচু মাচু মুখে বলল, আগে বাবু, বাবু আমি দেখেছি, আমি স্পষ্ট দেখেছি বাবু, আমার নাম ধরেও ডাকলে। আচ্ছা, কি হয়েছে খুলে বল তো আমায়। আমি এখানে বসে গুনগুন করে গান গাইছিলাম। হঠাৎ বড় দরজায় কড়া নাড়া শব্দ শুনে উঠে গেলাম। দরজা খুলে কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিছু বুঝতে না পেরে আবার বন্ধ করে ভেতরে এসেছি। আবার কড়া নাড়া শব্দ, তো আমি আবার দরজা খুললাম, কেউ নেই। দুবার রাখলাম, কে কে? কোনো সাড়া নেই বাবু। দরজাটা বন্ধ করতে যাব ঠিক তখন আপনি বিশ্বাস করবেন না কর্তা বাবুর, ভাঙা বিশ্রী সেরা গলায় কেউ বললে, জয়চাঁদকে ডাক। আমি প্রথমটা চমকে উঠলাম, তারপর নিম গাছটার দিকে তাকাতেই দেখি অন্ধকারে একটা কালো মানুষ দাঁড়িয়ে। তার চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না। একটু ভয় ভয় বললাম, কে কে ওখানে? কোনো সাড়া এলো না। তারপর একটা বিকট অট্ট হাসি বাবু, মুখের ভেতর আর রক্ত পুরো জল হয়ে গেল বাবু সেই হাসি শুনে। কই, আমি তো কিছু শুনতে পেলাম না। অবাক হয়ে বললেন জয়চাঁদ। তারপর শিবেকে সঙ্গে নিয়ে গেলেন পাঁচিলের বাইরে সেই নিম গাছটার কাছে, কিন্তু কাউকেই খুঁজে পেলেন না। সেদিনের মতো আর বিশেষ কিছুই ঘটল না। জয়চাঁদ ঘোষ গোটা ব্যাপারটা নেশাখোর শিবের পাগলামো বলে ধরে নিতে পারতেন বটে, কিন্তু ওনার স্ত্রীও কি একই ভুল করবে? আর তাছাড়া সেদিন ছাদে দাঁড়িয়েও তার মনে হয়েছিল কে যেন দূর থেকে সবসময় তার দিকে নজর রাখছে। কীরকম একটা ভয় আর চাপা অস্বস্তি দানা বাঁধতে লাগলো জয়চাঁদের মনে। ধীরে ধীরে সেটা এত চেপে বসলো যে
দৈনন্দিন কোনো কাজেই আর তার ঠিকঠাক মন বসত না। প্রতিদিন পঞ্চব্যঞ্জন সাজিয়ে আহার করার দশাশয়ী চেহারা জয়চাঁদ ঘোষের খাবারের ওপর অরুচি দেখা গেল। ভালো কিছু খেলেই পেটের অসুখ হওয়া, আর একটু বেশি খেলেই পেটের খাবার বমি হয়ে বাইরে বেরিয়ে আসা। নানা রকম সমস্যায় পড়ে শরীরের খুব খারাপ অবস্থা হতে লাগলো। স্বামীর এই অবস্থার কারণ কিছুই কুলকিনারা করতে পারলেন না রমাপতি। তিনি স্বামীকে বললেন, হ্যাঁ গো, বলি তুমি একবার গায়ের ওই বিশুর কাছে যেতে পারো তো। ও তো শুনেছি মোটামুটি ভালোই চিকিৎসা করে লোকের। এইভাবে ঘুম খাওয়া ঠিকঠাক না করলে যে শরীরটা আবারও খারাপ হয়ে যাবে তোমার। একবার যাও তুমি। জয়চাঁদ মাথা নেড়ে বললেন, বেশ, কাল তবে যাব, দেখি। উফ, তা তুমি নাই বা গেলে শিবে বা অন্য কাউকে বলো না ডাক্তারের কাছে খবর পাঠাতে, আর না হয় ওদের কাউকে সঙ্গে নিয়েই যাও। জয়চাঁদ খানিকক্ষণ ভেবে বললেন, না ছাড়ো, আমি একাই চলে যাব সাইকেলটা নিয়ে। ঘরে বসে থাকলেও শরীর কেমন ম্যানম্যান করে। গায়ের 5 জনের সাথে মিশলেও একটু হালকা লাগবে। কিন্তু জয়চাঁদ তখন একটি বারের জন্য কল্পনা করতে পারেনি তার এই সিদ্ধান্ত তার জীবনে কত বড় ফাড়া আনতে চলেছে। পরদিন সকালে একটা কাজে আটকে যাওয়ায় জয়চাঁদের আর সকালে বেরোনো হলো না। সে ঠিক করল বিকালেই যাবে। যেমন ভাবা তেমনই কাজ। বিকালে সাইকেল নিয়ে বেরিয়ে গেল জয়চাঁদ। বিশুর বাড়ি শ্মশানতলা থেকে অনেকটা ভেতরে। তার সাথে দেখা করে কথা বলতে কিছুটা সময় কেটে গেল। শীতের বেলা, ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। টর্চটা সাথে করেই এনেছিলেন জয়চাঁদ। চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে সাইকেলে চেপে বেরিয়ে পড়লেন। গ্রামের বুড়ো বটগাছ তলাটা অবধি তবু কয়েকজন লোক ছিল। বটগাছটা পেরোতেই কীরকম একটা নির্জনতা ঝুপ করে নেমে আসলো। রাস্তাঘাট যদিও চেনা জয়চাঁদের, খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। তবুও অন্ধকার রাস্তায় আলো ফেলে যত এগোতে লাগলেন জয়চাঁদ, মনে হলো যেন একটা অজানা কিছুর ভয় গা ঢাকা দিয়ে গেছে। ঝিঝির ডাক শোনা যাচ্ছে। আজকে সেই গা শিরশিরে ভাবটা নেই, ঠান্ডাটাও একটু কম। শ্মশানের মন্দিরে কেউ বোধহয় সন্ধ্যা প্রদীপ দিয়ে গেছে, সেটা দপদপ করে এখনো জ্বলছে। মন্দিরটা সোজাসুজি আসতেই হঠাৎ কি একটা চার পেয়ে জীব জয়চাঁদকে রীতিমতো চমকে দিয়ে রাস্তার এপার থেকে ওপারের ঝোপের দিকে চলে গেল। তার সাথে সাথে ঝোপের ভেতর থেকে শোনা গেল শিয়ালের ডাক। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয়চাঁদ শ্মশান পেরিয়ে তালতলার মাঠের সামনে এসে পড়তেই তার সাইকেলের চেন পড়ে গেল। ফাপড়ে পড়লেন জয়চাঁদ। সাইকেল থেকে নেমে দাঁড়ালেন, এদিক ওদিক তাকালেন। কেউ কোথাও নেই তাকে সাহায্য করার জন্য, থাকার কথাও নয়। অগত্যা টর্চটা বগলে চেপে রেখে সাইকেল দাঁড় করিয়ে উবু হয়ে বসে সেটা ঠিক করতে লাগলেন জয়চাঁদ। সাথে সাথে কোথা থেকে শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। একেই শীতকাল, তার ওপর আবার এমন ছাগল তাড়ানো বৃষ্টি। বিরক্তিসূচক একটা অপশব্দ বের হলো জয়চাঁদের মুখ থেকে। টর্চের আলোয় ঠিকঠাক দেখতে একটু সমস্যা হচ্ছিল বটে, তবে জয়চাঁদকে বেশি বেগ পেতে হলো না। রাস্তার পাশের ঘাসে কালি লাগা হাতটা মুছে জয়চাঁদ উঠে দাঁড়াতেই দেখে তার মুখোমুখি সাইকেলের ওই পাশে দাঁড়িয়ে রয়েছে বিভৎস কালো চেহারার একটা লোক। সেই মূর্তি এতটাই কুৎসিত, বিভৎস, আর তার এই নির্জন প্রান্তরে এমন অনভিপ্রেত উপস্থিতিতে বেশ ভয় পেয়ে আঁতকে উঠে জয়চাঁদ মাটিতে থপ করে পড়ে গেলেন। টর্চটাও কোথায় গড়িয়ে পড়ে নিভে গেছে, কিন্তু সেটার দরকার নেই। এই ঝিরঝির বৃষ্টি আর অন্ধকারের মধ্যেই জয়চাঁদ স্পষ্ট দেখতে পাচ্ছে হাঁটু অবধি গোটানো আধ ময়লা ধুতি পরা কঙ্কালসার চেহারার একটা লোক বিভৎস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। ঘাড় একদিকে বাঁকানো, মুখ দিয়ে অনবরত দুর্গন্ধযুক্ত গ্যাজলা বেরিয়ে আসছে। বিশ্রী রকমভাবে দুপাটি দাঁত বেরিয়ে আর চোখ দুটো যেন ভাটার মতো চলছে। কাল ঘাম ছুটে গেল জয়চাঁদ ঘোষের। ভাঙা বিচ্ছিরি চেরা গলায় সেই মূর্তি বলে উঠল, কেমন আছেন কর্তা বাবু?
বুকের রক্ত জল হয়ে এলো জয়চাঁদে। কাঁপতে কাঁপতে বললেন, কে 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 তুমি? আমাকে চিনতে পারলেন না? এই অভাগা গরিবকে অবশ্য আপনার মতো বড় মানুষের মনে রাখার কথাও নয় কর্তাবাবু। ধর্মর করে উঠে দাঁড়ালেন জয়চাঁদ। কাঁপতে কাঁপতে বললেন, কে 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 আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। আজ আপনাকে এই তালতলার মাঠে পেয়েছি, আর তো ছাড়া যাবে না কর্তাবাবু। কি করব বলুন? 20 কিলে এই মাঠে মরেছি তো, তাই এই জায়গা ছেড়ে বেশি দূরে যেতেও পারি না। আপনার বাড়িতে যে পা রাখবো না এই দিব্যি করেছিল। বিদ্যুতের ঝলক খেলে গেল জয়চাঁদের মাথায়। এই যে গণেশ! কিন্তু সে তো আগেই। শির দ্বারা বেয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি বললেন, গণেশ? তুই মানে মানে আমি কর্তাবাবু নেশায় পড়ে এসেছি। আপনার যেমন টাকার নেশা, আমার তেমন প্রতিশোধের নেশা। জয়চাঁদ বুঝলেন অপঘাতে মরা গণেশের প্রেত তার জীবদ্দশায় হওয়া অন্যায় শোধ তুলতে এসেছে। গণেশকে উপেক্ষা করার একটা চেষ্টা করে তিনি সাইকেলে চড়ে জোরে প্যাডেল করতে লাগলেন, কিন্তু সাইকেল এক চুলো নড়ল না। প্রবল শক্তিতে জয়চাঁদ শুদ্ধ গোটা সাইকেলকে কেউ যেন পেছন থেকে টেনে ধরে রেখেছে। জয়চাঁদ পেরে উঠলেন না। বৃষ্টিতে ভিজে ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠলেন। ভয়ে আতঙ্কে তার চোখ ফেটে জল বেরিয়ে এল। বললেন, আমাকে ছেড়ে দে গণেশ, পারিস না ভাই, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। অনেক দামি জিনিস কর্তাবাবু। অভাবের সংসারে আপনাকে কি করে তা দিই বলুন? হঠাৎ গায়ে জড়ানো চাদরে একটা হ্যাঁচকা টান অনুভব করলেন জয়চাঁদ। প্রচণ্ড শক্তিতে কেউ তাকে সাইকেল থেকে টেনে ফেলল পাশের কাটা ধানের জমিতে। এবড়ো খেবড়ো শক্ত মাটিতে পড়ে ব্যথায় চিৎকার করে উঠলেন জয়চাঁদ ঘোষ। এক লাফে তার গায়ের ওপর এসে চেপে বসল গণেশ। প্রবল শক্তিতে চেপে ধরল তার গলা। দাঁতের দাঁত চেপে বলল, আরো জোরে চেঁচান কর্তাবাবু, কেউ আসবে না, কেউ শুনতে পাবে না। একদিন এই মাঠেই আমার কষ্টে ওরা ধান আমি জ্বলতে দেখেছি। আজ আপনার চিতা জ্বলতে দেখে আমি মুক্তি পাবো। অন্যায় জোর জুলুম করে গরিবের টাকা নিয়ে যে পাপ করেছেন তার শাস্তি আপনাকে মুখ দেই হবে কর্তাবাবু। ছটপট করতে করতে চিৎকার করে উঠলেন জয়চাঁদ, কিন্তু সেই চিৎকারকেও ছাপিয়ে গেল গণেশের হাড় কাঁপানো অট্টহাসি। জয়চাঁদের চুলের মুঠি ধরে প্রবল আক্রোশে সেটা মাটিতে ছুঁড়ে দিল গণেশ। তারপর ধারালো নখ দিয়ে আস্তে আস্তে ছিঁড়ে ফেরে ফেলতে লাগলো গরিবের টাকা খেয়ে মোটা হওয়ার জয়চাঁদের গায়ের চামড়া। আজ তার প্রতিশোধ পূর্ণ করার দিন। অর্থলোভী এই পিশাচগুলোকে সে শাস্তি দিতে পারছে। বিষ, নেশা আদতেই বড় বিষ। আর তা যদি টাকার হয় তো মানুষ মানুষকে খুন করতেও পিছপা হয় না।
এই বিষ ধীরে ধীরে মানুষের ভেতর ঢুকে তিলে তিলে শেষ করে তার মনুষ্যত্ব। পাপ কর্মে ভরে ওঠে তার জীবন। তারপর সেই বিষের জ্বালায় ছটপট করে মরতে থাকে মানুষ। লোভে পাপ আর পাপে মৃত্যু।